খাল খনন ও ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনে কাল যশোর আসছেন প্রধানমন্ত্রী। নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও পুলিশ। ট্রাম্পের নৈশভোজে একজন গুলিবিদ্ধ, হামলাকারী আটক। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ, জানালো বিপিডিবি। হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৩৪,৫৫০ জন। স্মার্টফোনের দাম হবে ২,৫০০ থেকে ৩,০০০ টাকায়, জানালেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যশোর সফরে আসছেন। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোর সফরে আসছেন তারেক রহমান। খাল খনন কর্মসূচি, মেডিকেল উদ্বোধন সহ যশোর ঈদগাহ ময়দানে দলের এক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর জুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে যশোর শহর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভা স্থল, সারসাই, জিয়াখাল সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিদর্শন স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে বলে জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দেশে ফেরার পর গত ২রা ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে যশোরে আসেন তারেক রহমান। নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। আজ সকাল 10টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেন পুলিশ। ফলে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এ সময় তাদের হাতে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই, শ্রেণীকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়, দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানান তারা ২.৫ মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, কিন্তু এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি, এমনকি কিছু জানানোই হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা জানান। তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলিতে এক কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবার হামলাকারীকে আটক করা হয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে আল জাজিরা লাইভে বলা হয়েছে। প্রতিবেদন বলছে, ওয়াশিংটন হিলটন নামের হোটেলটিতে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। ট্রাম্প বলেন একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন এবং তার বুলেট প্রুফ ভেস্টের কারণে তিনি রক্ষা পেয়েছেন। তাকে খুব কাছ থেকে একটি অত্যন্ত শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল এবং তার ভেস্টটি কাজ করেছে। ট্রাম্প আমেরিকানদের শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিছু চমৎকার কাজ করেছে, কিন্তু আজকের সন্ধ্যার ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সকল আমেরিকানকে তাদের হৃদয় দিয়ে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হতে এবং শান্তিপূর্ণভাবে আমাদের মতপার্থক্য নিরসন করতে অনুরোধ করছি। সন্দেহভাজন হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, তাকে আটক করা হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আমরা চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালী ভিত্তিক আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছি। তিনি বলেন, এসব ইউনিট কয়লা ভিত্তিক এবং বাংলাদেশের 3টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও রোববার কয়লাবাহী জাহাজ পায়রা সমুদ্র বন্দরে পৌঁছার সম্ভাবনা থাকায় সেগুলো উৎপাদন আবার শুরু হবে। বিপিডিবি প্রধান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী বিদেশি প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত কয়েক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণের জন্য তাদের 2টি ইউনিটের একটি বন্ধ রেখেছিল, তবে সেটি আজ থেকে আবার চালু হওয়ার কথা রয়েছে।
বিপিডিবির কর্মকর্তারা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী 26 এপ্রিল থেকে জাতীয় গ্রিডে আদানি থেকে 750 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অন্যদিকে এসএস পাওয়ার ও আরএনপিএল 28 এপ্রিল থেকে 600 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করবে বলে আশা করা হচ্ছে। পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত 34,550 জন বাংলাদেশি হজযাত্রী 86টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এই সময়ে 2 জন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। শনিবার দিবাগত রাত পর্যন্ত হজ বুলেটিন থেকে এই তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া হজযাত্রীরা হলেন টাঙ্গাইল সদরের আবুল কাশেম ও জয়পুরহাট সদরের নাইমুদ্দিন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া জয়পুরহাট সদরের নাইমুদ্দিন মণ্ডল স্বাভাবিকভাবেই মক্কায় মারা যান। বুলেটিনের তথ্য অনুযায়ী সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন 3,284 জন হজযাত্রী। এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে 31,266 জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বুলেটিন থেকে আরও জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 36টি, সৌদি এয়ারলাইন্স 32টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 18টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ অনুষ্ঠিত হবে 26 মে। স্মার্টফোনের দাম কমিয়ে 2,500 থেকে 3,000-এ আনার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের 50% স্মার্টফোন ব্যবহার করেন না। একটা ফিচার ফোন 900 থেকে 1,000 টাকায় মানুষ কিনতে পারে, আর আমাদের সবচেয়ে সস্তার স্মার্টফোন হলো 8 থেকে 10,000 টাকা। আমার টার্গেট হলো ডিভাইস কস্ট 2,500 থেকে 3,000 টাকায় নিয়ে আসা। রাজধানীর তেজগাঁও একটি হোটেলে নতুন টেলিযোগাযোগ নীতিমালা উদ্যোক্তাদের প্রত্যাশা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমি এখানে বসে যে একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করব, একজন কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালাও যেন গ্রামে বসে সাশ্রয়ী মূল্যে সেই একই সুবিধা পাই। এজন্য মোবাইল বিক্রেতা, মোবাইল উৎপাদনকারী, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ সকালের ম্যাচ ছিল মূলত গ্রুপ সেরা হয়ে ভারতকে এড়ানোর। সেই ম্যাচে নেপালের কাছে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 36-38 পয়েন্টের ব্যবধানে হেরে এখন বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল ম্যাচটি ছিল গত শুক্রবার। বৃষ্টিতে সেদিন ম্যাচ হয়নি, এজন্য সূচি পরিবর্তন করে আজ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল 19-17 পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ালে নেপাল 38 আর বাংলাদেশ 36। মাত্র 2 পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।